আমাদের যে বিষয়গুলো আজকে পড়াবো সেগুলো হচ্ছে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, প্রাচীন বাংলার জনপদ 12 ভূঁইয়া, বাংলার মুসলিম, মুঘল বা নবাবী শাসন, বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী, তারপর মাঝখানে আছে ইউরোপীয়দের আগমন। এখন আপনারা যদি যে কোনো একটা বই দেখেন তাহলে দেখবেন যে হচ্ছে এগুলো হচ্ছে হিউজ একটা টপিক এক ক্লাসে শেষ করার জন্য। সেই জন্য আমি হচ্ছে সহজ উপায়ে যেগুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের লাগবেই, সেগুলো হচ্ছে আমি সেগুলো নিয়ে কথা বলবো। এখন হচ্ছে আজকে প্রথমেই যেটা শুরু করবো যে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। এখন বাঙালি জাতি মানে আমরা জানি যে আমরা একটা সংকর জাতি, সেটা আমরা জানি। এখন আমাদের উৎপত্তিটা করতে গিয়ে হলো বাংলার প্রাচীন জনগোষ্ঠীকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুইটি ভাগ কি কি? আচ্ছা, বাংলার প্রাচীন জনগোষ্ঠীকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য। এখন এই অনার্য এবং আর্যদের মধ্যে আবার কিছু ভাগ আছে যেগুলো আমাদের জানা দরকার। যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে অনার্য। এই অনার্যদের মধ্যে আগে ছিল, আমি আগে নামগুলো লিখিনি তারপর বোঝাচ্ছি। নেগ্রিটো ছিল, তারপর ছিল হচ্ছে অস্ট্রিক, তারপর ছিল হচ্ছে দ্রাবিড়, আচ্ছা এই হচ্ছে গিয়ে প্রাথমিক একটা স্ট্রাকচার দাঁড় করালাম আমরা। হ্যাঁ, প্রথমে হচ্ছে অনার্য গোষ্ঠী, এরপর হচ্ছে আর্য নরগোষ্ঠী থেকে বাঙালি জাতির উদ্ভব বা উৎপত্তি হয়েছিল। তাহলে অনার্য কারা? অনার্য হচ্ছে আর্যদের আসার পূর্ব পর্যন্ত যে নরগোষ্ঠী এই বাংলায় ছিল তারা হচ্ছে অনার্য। এখন আবারও বলি, আর্য বা ইউরোপীয় বা ইরানের ওই অঞ্চল থেকে যে উন্নত শ্রেণীর মানুষেরা এসেছিল, তারা আসার পূর্বে এই বাংলায় যারা ছিল তারা হচ্ছে অনার্য। ঠিক আছে, এখন এই অনার্যদের মধ্যে সর্বপ্রথম কারা ছিল? সর্বপ্রথম ছিল হচ্ছে নেগ্রিটো। যে গোষ্ঠীটা, এটা তখন মানে বাঙালি জাতির আমরা যত পুরাতন ইতিহাস পর্যন্ত যেতে পারি সবার প্রাচীন ছিল হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটোর কারা কারা ছিল? সাঁওতাল, তারপর বম, তারপর হচ্ছে আরো কিছু গোষ্ঠী ছিল, তার নাম হচ্ছে যে ডোম। এই সংক্রান্ত যে মানে আমরা এখন যাদেরকে নিচু শ্রেণীর এরকম মনে করি, তারা যেটা ছিল তারা হচ্ছে সর্বপ্রাচীন গোষ্ঠী, সর্বপ্রাচীন জনপদ। ঠিক আছে, এখন ওই প্রাচীন যে এটাকে কি বলবো, জনগোষ্ঠী যেটা ছিল তারা বাংলায় বাস করত। এবং এই অঞ্চলটা হচ্ছে বাংলায় সুন্দরবন এলাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে যশোর, এই অঞ্চলগুলোতে তারা বসবাস করত। সর্বপ্রথম যে গোষ্ঠী বাংলায় ছিল তারা হচ্ছে নেগ্রিটো, এরপরে আসে হচ্ছে অস্ট্রিকরা। এখন আমরা যদি বাংলার মানচিত্র দেখি তাহলে মনে করেন এরকম একটা মানচিত্র বাংলাদেশের, আমি ভালো করে আঁকতেছি না, এদিকে আছে কি আসাম, ঠিক আছে, আসাম, তারপর এদিকে মণিপুর, এটা মনে করেন বাংলাদেশ। এখন এরপর নেগ্রিটোরা যখন বাংলাদেশে ছিল, বাংলাদেশের এই অঞ্চল জুড়ে ছিল নেগ্রিটোরা। এরপর অস্ট্রিকরা বাংলায় আগমন করে। এখন অস্ট্রিকরা বাংলায় কোন দিক দিয়ে আগমন করে? ওই আসাম অঞ্চল দিয়ে বাংলায় আগমন করে। এখন অস্ট্রিকরা আসে কোত্থেকে? এই অস্ট্রিক জাতি আসে হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া হতে এই অস্ট্রিক জাতিরা আসে। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, এরা ইন্দোচীন হয়ে আসে। এই জিনিসটা সবাই একটু নোট করে নেন। ওরা আসে থেকে ইন্দোচীন হয়ে বাংলায় প্রবেশ করে, ইন্দোচীন হয়ে বাংলায়
প্রবেশ করে। এখন এখানে অনেকে হয়তো জানেন ইন্দোচীন কি। ইন্দোচীন কে কে জানেন একটু রিপ্লাই দিয়েন। ইন্দোচীন কোন কোন দেশকে ইন্দোচীন বলা হয়? আচ্ছা আমি এটা বলে দিচ্ছি। ইন্দোচীন হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসকে একত্রে ইন্দোচীন বলা হয়। তাহলে ইন্দোচীন হচ্ছে কোনটা? ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস। তাহলে ইন্দোচীন যদি বলা হয়, ইন্দোচীন কোনটা? ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওসকে একত্রে, এই তিনটা দেশকে একত্রে বলা হয় ইন্দোচীন। এই দেশগুলো কোথায় আছে? এই দেশগুলো এইখানে তিনটা দেশ। আপনারা যদি ম্যাপটা দেখেন একটু, যখন আন্তর্জাতিক বা বাংলাদেশ আন্তর্জাতিক পড়বেন তখন অবশ্যই দুইটা ম্যাপ আপনারা সাথে করে অবশ্যই রাখবেন। দেয়ালেই হোক বা টেবিলের সামনেই হোক, আপনারা একটু টানায় রাখবেন। কারণ এগুলো পড়ার সময় যদি আমরা ম্যাপ দেখে দেখে পড়ি, আমাদের পড়াটা খুবই সহজ হয়ে যায়। যেমন এই যে এখান থেকে আসছে, আমরা জানি অস্ট্রেলিয়া অনেক নিচে এদিকে, অস্ট্রেলিয়া থেকে তারপরে ইন্দোনেশিয়া এখান থেকে আসছে এবং এরা ইন্দোচীন হয়ে আসে। তাহলে ইন্দোচীনটা কোথায়? এই যে এখানে। তাহলে ইন্দোচীন দেশগুলো কি কি? ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। এই তিনটা দেশ থেকে এই অস্ট্রিক জাতিরা আসে এবং অস্ট্রিক জাতিরা এসে তারপর কি হয়, তারা একটু সভ্যতা একটু উন্নততর ছিল ওই নেগ্রিটো থেকে, এবং তারা ওই নেগ্রিটোদের সঙ্গেই অনেক বছর ধরে তারা ওইখানে বাংলাদেশে এসে বসবাস করে। এরপর আসে হচ্ছে এই দ্রাবিড়। এখন এই দ্রাবিড় নিয়ে একটু কথা বলি। এরা দ্রাবিড় এই দ্রাবিড়রা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কারক বা সিন্ধু সভ্যতার কারিগরেরা। সিন্ধু সভ্যতার এটা কি কারিগর বা সিন্ধু সভ্যতার তারাই গড়েছিল দ্রাবিড়রা। এবং তারা আসে থেকে, তারা আসে হচ্ছে ভূমধ্যসাগরীয় দেশগুলো থেকে। ভূমধ্যসাগরীয় দেশগুলো থেকে তারা আসে। তাহলে এই দ্রাবিড় জাতি এটা অনেক উন্নত ছিল তখন হচ্ছে তারা ওই সিন্ধু সভ্যতার বিকাশ করে। তারপর সিন্ধু সভ্যতার এমন উপমহাদেশের প্রথম সভ্যতা সিন্ধু সভ্যতা, এবং এটি সিন্ধু নদীর তীরে। এটি মনে রাখবেন, এটা কোন নদীর তীরে? সিন্ধু নদের তীরে। এবং এটা দুইটা নগরী ছিল, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার দুইটি শহর, এবং এই দুইটি শহরই হচ্ছে সিন্ধু সভ্যতায় গড়ে উঠেছিল, এবং সেটি ছিল সিন্ধু নদের তীরে। এবং এই সিন্ধু সভ্যতা এই দ্রাবিড়রাই গ্রহণ করেছিল। আর তারা আসছিল হচ্ছে ভূমধ্যসাগরীয় দেশগুলো থেকে, তারা দ্রাবিড়রা এসেছিল। এরপর হচ্ছে বাংলায় তারা আসে। এটা আসে হচ্ছে ঠিক প্রায় 4000 বছর পূর্বে। আসার পর এই নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় তিনটা মিলিয়ে হচ্ছে গিয়ে অনার্য গোষ্ঠী তৈরি হয়, অনার্য শ্রেণী। ঠিক আছে। এর সঙ্গে এই ভুটচীনীয় বা মঙ্গোলীয়, বর্তমান যে আমাদের উপজাতি যারা আছে বা আমরা যে গারো বা খাসিয়া, ওই যে আমাদের উপজাতি যারা আছে তারা হচ্ছে এই ভুটচীনীয় বা মঙ্গোলীয় শ্রেণীভুক্ত। এটা হচ্ছে চীন বা মঙ্গোলিয়া বা ওই অঞ্চলগুলো থেকে যারা বাংলায় আসছে তাদেরকে বলা হয় ভুটচীনীয় বা মঙ্গোলীয়। আচ্ছা, তারপর হচ্ছে এই চার জাতি মিলে গঠন করে কি? অনার্য গোষ্ঠী। ঠিক আছে, তাহলে আমরা অনার্য পেয়ে গেলাম। এখন এরপর আমরা চলে যাচ্ছি আর্যতে। তাহলে আর্যটা কি? আর্যরা হচ্ছে সভ্যতা একটু উন্নত শ্রেণীর ছিল। আমি আর্যদের নিয়ে আরেকটু বিস্তারিত দেখি। আর্যরা আসে ইরানের দক্ষিণের ককেশাস অঞ্চল থেকে। একটা অঞ্চলের নাম হচ্ছে ককেশাস। এই ককেশাস পর্বতমালা আবার, এটা একটু মনে রাখবেন, এই ককেশাস পর্বতমালা আবার এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। তাহলে এটা একটু মনে রাখবেন। এবং আর্যরা আসে থেকে ইরানের দক্ষিণে ককেশাস, এখানে তৃণভূমি যে অঞ্চলগুলো আছে
ওই অঞ্চলগুলো থেকে আসে এবং তারা সভ্যতায় অনেক উন্নততর ছিল। এই উন্নততর ছিল বলে তারা আবার এই অনার্য যে গোষ্ঠী আছে এই অনার্য গোষ্ঠীর উপরে তারা স্থান করে নেয় বা তারা তাদের উপর থেকে একটা প্রভাব বিস্তার করতে পারে। তো এই নিয়ে হচ্ছে আমাদের বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। আমরা যদি এটাকে একটু বড় করি তাহলে এখানে আমাদের যেগুলো ছিল সেগুলো আরেকবার একটু আমরা রিভাইজ দিয়ে নিই। বাংলা প্রাচীন জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনার্য, একটা হচ্ছে আর্য। বাঙালি জাতির আদি পুরুষ, আচ্ছা এখানে একটা কথা, বাঙালি জাতির আদি পুরুষ হওয়ার কথা কি নেগ্রিটো, ঠিক আছে, কিন্তু আমাদের যে ইতিহাসবিদ যারা আছে তারা অস্ট্রিক যে আছে এই অস্ট্রিককে হচ্ছে বাঙালি জাতির আদি পুরুষ হিসেবে মনে করেন। এটা হচ্ছে যেহেতু তারা মনে করেন আমাদের আর কিছু করার নেই, এই অস্ট্রিককে হচ্ছে বাঙালি জাতির আদি পুরুষ। এটাকে বলা হয় বাঙালি জাতির মূলধারা। মূলধারা কোন জাতি গোষ্ঠী থেকে এসেছে, কোন জাতি গোষ্ঠী থেকে এসেছে, প্রশ্নটা এরকম প্রায় সময় আসে, বুঝছেন। এই প্রশ্নের উত্তর হবে অস্ট্রিক। অস্ট্রিক, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কি, স্টার মার্ক দিয়ে রাখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাঙালি জাতির মূলধারা কোন জাতিগোষ্ঠী থেকে এসেছে বা কোন মূল জাতিগোষ্ঠী থেকে এসেছে, উত্তর হবে অস্ট্রিক। অথবা আরেকটা প্রশ্ন আসে যে বাঙালি জাতির মানে বাঙালির প্রাচীনতম ভাষা কোনটি ছিল, এটার ভাষা হবে অস্ট্রিক ভাষা। অস্ট্রিকদের যে ভাষাটা ছিল সেটাই হচ্ছে অস্ট্রিক ভাষা। তাহলে এখান থেকে আমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, যে বাঙালি জাতির প্রাচীন মূলধারা কোনটা, অস্ট্রিক, এবং বাঙালি জাতির প্রাচীনতম ভাষা কোনটা ছিল, অস্ট্রিক ভাষা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই অস্ট্রিকটাকে প্রাচীনতম বলে মনে করব। এরপর হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এরা আসছে। তাহলে আমাদের অনার্য জনগোষ্ঠী উৎপত্তি করতে গেলে এটা পাইলাম, নেগ্রিটো কারা ছিল এটা জানলাম। নেগ্রিটো কারা ছিল, নেগ্রিটো ছিল যে সাঁওতাল, বম, ডোম, এই শ্রেণীর যে তখনকার নিচু শ্রেণীর যে জাত ছিল ও তাদেরকে বলা হতো নেগ্রিটো। তারপর নৃতাত্ত্বিকদের ধারণা নেগ্রিটোদের সম্পর্কে, দ্রাবিড় কারা ছিল সেটি আমরা জানতে পারলাম। আরো জানলাম কি আর্য কারা ছিল, অনার্য কারা ছিল সেটি সম্পর্কে জানলাম। EduFix Hub, collaborating for a better education.